আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কজেটিভ ভার্বস নিয়ে কথা বলবো। কজেটিভ ভার্বস কতটা গুরুত্বপূর্ণ যারা স্পোকেন ইংলিশ করতেছেন বা আইএলটিএস এ যারা পড়তেছেন তারা বুঝতে পারবেন। যখন আপনি একটা ইংলিশে একটা কথা বলতে চান, নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে একটা কাজ করাতে চান, তখন এই কজেটিভ ভার্বের ব্যবহার প্রয়োজন। যেমন আপনি ধরেন আপনি বলতে চান যে আমি শিখি, তখন বললেন আই লার্ন। আমি শিখাই ইংলিশটা কি হবে? আই টিচ। এই যে লার্নের বদলে আপনি বললেন টিচ, এই লার্নের পজিটিভ ভার্ব হচ্ছে টিচ। এছাড়া আপনি মনে করেন এই যে এখানে কিছু ভার্ব দিয়েছি, সি নিজে দেখা, আর এটা হচ্ছে শো দেখানো, তাহলে অন্যকে দিয়ে দেখানো। লার্ন নিজে শিখা, টিচ অন্য কাউকে দিয়ে শেখানো। আমি শিখাই, তাহলে মানে আমি কি নিজে শিখতেছি? না, অন্য কাউকে দিয়ে শেখানো হচ্ছে, কাজটা করাচ্ছি অন্য কাউকে দিয়ে। তো আই ইট নিজে খাওয়া, আর আহ, মানে আমি খাই, আর ফিড অন্য কাউকে দিয়ে খাওয়ানো। সো এই যে বিষয়টা, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আমরা দেখছি না বাংলা ব্যাকরণের প্রযোজক ক্রিয়া। সো এরকম একটা বিষয় যে নিজে মা চাঁদ দেখছেন না, অন্য কাউকে দিয়ে দেখাচ্ছেন। সেক্ষেত্রে আমরা কোন স্ট্রাকচারটা ব্যবহার করব এবং কোন পজিটিভ ভার্বগুলো ব্যবহার করব। দেখেন, আমি যদি বলি আমি রান্না করি, আই কুক, আমি রান্না করাই, আমি কিন্তু সেটা বলতে পারবো না ইংলিশে, কারণ রান্না করি ইংলিশে আছে ডিকশনারিতে, কিন্তু আপনি রান্না করাই ইংলিশ কিন্তু ডিকশনারিতে পাবেন না। সো এইটার সব ভার্বের যে সব নন পজিটিভ ভার্বের যে পজিটিভ ভার্ব থাকবে এমনটা নয়। কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পজিটিভ ভার্ব নেই, যেগুলোর পজিটিভ ভার্ব নেই। যখন পজিটিভ ভার্ব থাকবে না এরকম, সেক্ষেত্রে আপনি কিছু পজিটিভ ভার্বের এক্সট্রা পজিটিভ ভার্ব আছে, এগুলোর ব্যবহার জানতে হবে, এগুলোর সাহায্য নিতে হবে। যেমন মেক, হ্যাভ, হেল্প, গেট, এগুলো লেট, এগুলোর ব্যবহার জানতে হবে। সো আমরা এগুলো সবগুলো একে একে দেখবো। স্পেশাল যেগুলো আছে এগুলো স্পেশাল ভাবেই দেখবো। প্রথমেই রয়েছে স্পেশাল একটা হ্যাভ আর মেক। তো আমি আগে মেক লিখে ফেলছি, মেকটা আগে দেখি, ঠিক আছে? আসেন, মেক হচ্ছে ফোর্স অর কম্পেল সামওয়ান টু ডু সামথিং, অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু করতে বাধ্য করা, জোর করে কাউকে দিয়ে কোনো কিছু করাতে চাইলে সেক্ষেত্রে মেকের ব্যবহার নিতে হয়। ধরেন আপনি যদি গুগলেও সার্চ মারেন যে আমি কাউকে আমি আমার ভাইকে দিয়ে পানি আনাই, এটা ইংলিশ কিন্তু করাটা মানে পজিটিভ ভার্বের সাহায্য ছাড়া পসিবল না। মানে পানি আনাই ইংলিশটা আপনি ডিকশনারিতে পাবেন না, কোনো ডিকশনারিতেই পাবেন না। পানি আনার ইংলিশ হচ্ছে আমি নিজে পানি আনি বা কেউ নিজে পানি আনে, সেক্ষেত্রে আপনি ব্রিং করতে পারবেন, ব্রিং ওয়াটার এরকম বলতে পারবেন। কিন্তু কাউকে দিয়ে আনাচ্ছেন কোনো কিছু, পানি আনানো, আনানোর ইংলিশটা কি সেটা কিন্তু আমরা জানি না। সেক্ষেত্রে আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার জানা জরুরি। পজিটিভ ভার্ব হচ্ছে এটা। প্রথমে মেক আছে, তো মেকটা আমরা দেখব। মেক স্ট্রাকচারটা দেখে নিই, একেবারে মুখস্থ করে ফেলবেন স্ট্রাকচারটা। যে প্রথমে সাবজেক্ট, তারপর মেক, অর্থাৎ পজিটিভ ভার্বটা বসবে, তারপর অবজেক্ট বসবে। সাবজেক্টের অবজেক্ট রূপ যেটা আছে, হি এর ক্ষেত্রে হিম হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, আই এর ক্ষেত্রে মি হচ্ছে অবজেক্ট, হ্যাঁ। সো এরকম আর কি। এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। অবজেক্ট রূপটা চেনার জন্য আমি একটা আমার প্যাসিভের যে ভিডিওটা আছে, প্যাসিভ স্ট্রাকচারের যে ভিডিওটা আছে, ওইটা দেখলেই পেয়ে যাবেন। সো সাবজেক্ট মেক, মেক বলতে এখানে পজিটিভ ভার্ব যেটাই আসুক, ধরেন আজকে আমরা মেক নিয়ে কাজ করতেছি এখন, তো মেক বসাইলাম, এরপরে আমরা অবজেক্টটা বসাবো, এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো। সারা জীবন এখানে বেস ফর্ম হবে, কিন্তু এই মেকটা চেঞ্জ হবে টেন্স অনুসারে। ওকে, যেমন আই মেক, এখানে এসে হয়েছে হি মেড, পাস্ট টেন্সের জন্য, এটা প্রেজেন্ট টেন্সের জন্য। এখানে যদি হি প্রেজেন্ট টেন্স হইতো হি মেড, মেক্স হইল না, ঠিক আছে না? দে উইল মেক, ফিউচার টেন্সের জন্য। সো টেন্স অনুসারে এই মেকটা চেঞ্জ হবে, কিন্তু কখনো কুকটা চেঞ্জ হয় না। এই দেখেন, এই কুকটা হচ্ছে আমার ওই বেস ফর্মটা, ভার্বের বেস ফর্মটা বসছে, যেটা ভার্বের বেস ফর্মটা কুক। অর্থাৎ আমি প্রথমে বসাবো কে কাজটা করিয়েছে, কাকে দিয়ে করিয়েছে এখানে বসাবো, আর এটা তো বসবেই। আর এরপরে কোন কাজটা করিয়েছে এখানে ভার্বটা আমরা বসাবো। এরপরে যদি প্রয়োজন হয় আমরা অবজেক্ট বসাবো। এখানে কুকের পরে আমরা কারি, রাইস, যেটা আমরা কুক করাইছি, এটা আমরা লিখতে পারবো। তাহলে আই মেক হিম কুক, আমি তাকে দিয়ে, আমি তাকে দিয়ে আহ, তাকে বানানো হয় নাই না, আমি তাকে দিয়ে, আমি তো ইংলিশে লিখতে পারবো না, বাংলা লিখতে পারবো এখন। আচ্ছা, দেখি তো হয় কিনা। তাকে দিয়ে রান্না করাই, আমি তাকে দিয়ে রান্না করাই, এই যে প্রেজেন্ট টেন্স। আই মেক হিম কুক কারি, আমি তাকে দিয়ে কারি রান্না করাই, রান্না করাই। হি মেড মি কুক, সে আমাকে দিয়ে রান্না করিয়েছিল, পাস্ট টেন্সের জন্য। হ্যাঁ, এখানে মিকে কাকে দিয়ে রান্না করানো হয়েছে, তার অবজেক্টটা। আমি যদি সে যদি বলতো সে করিমকে দিয়ে রান্না করেছিল, হি মেড করিম কুক, সে করিমকে দিয়ে রান্না করিয়েছিল। আই মেক করিম কুক, আমি করিমকে দিয়ে রান্না করাই। করাই করিয়েছিল, করবো, এটা টেন্স অনুসারে চেঞ্জ হবে। সো দে উইল মেক মি কুক, তারা আমাকে দিয়ে রান্না করিয়েছিল। কিভাবে করিয়েছিল? জোর করে রান্না করিয়েছিল। এটা কিন্তু ভদ্রভাবে করাই নাই, কারণ আগেই আমি বলছি টু ফোর্স অর কম্পেল সামওয়ান টু ডু সামথিং, কাউকে দিয়ে কোনো কিছু জোর করে করাইলে আমরা মেক
কজেটিভ ভার্বের ব্যবহার করব। এটা টেন্স অনুসারে অন্য কিছু হতে পারে, হি মেড মি ক্রাই, সে আমাকে কাঁদতে বাধ্য করেছিল, এটা বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সো বাধ্য কথাটা যদি ইংলিশ বাংলায় আমি নাও বলি, সে আমাকে কাঁদিয়েছিল, এটা বুঝাই যাচ্ছে সে নিজে কাজটা আমাকে দিয়ে করিয়েছিল, অর্থাৎ আমাকে কাঁদতে বাধ্য করেছিল, এরকম কিছু একটা। অর্থটা যদি বাংলায় নাও বলি বাধ্য কথাটা, সে আমাকে কাঁদিয়েছিল এর মানে জোর করেই কাঁদাইছিল, মানে আমি চাই নাই কাঁদতে, তবু আমাকে মারছে বা কিছু একটা করছে, কাঁদাইছে, ঠিক আছে, কষ্ট দিয়েছে, এরকম আর কি। হি মেড মি ক্রাই। এবার দেখেন ক্রাইটা এখানে ভার্ব কিন্তু। সো এবার আবার আছেন, দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রাইট অ্যান এসে, মানে স্টুডেন্টদের এই যে টিচার স্টুডেন্টদেরকে দিয়ে একটা এসে লিখিয়েছিলেন, এসে লিখিয়েছিলেন বা এসে লিখতে বাধ্য করেছিলেন, একই কথা। তো যেহেতু মেড আমরা বোঝাইছি, তো বুঝাই যাচ্ছে এটা বাধ্যবাধকতার ব্যাপার আছে। বাংলা যদি বাধ্যবাধকতা নাও ব্যবহার করেন, তাতেও কিন্তু এখানে বাধ্যতাই বোঝাচ্ছে, হ্যাঁ, বাধ্যবাধকতাই বোঝাচ্ছে। এবার আসেন হ্যাভের কথায় যাই। হ্যাভটা আরো সুন্দর, এটা কাউকে দিয়ে টু আস্ক অর অ্যারেঞ্জ ফর সামওয়ান টু ডু সামথিং, কাউকে দিয়ে কোনো কিছু করানো, স্বাভাবিকভাবে কোনো কিছু করাইলে। আগে ছিল জোর করে করাইলে, এখন হচ্ছে স্বাভাবিকভাবে কোনো কিছু করাইলে, সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাই। যেমন আগের স্ট্রাকচারেই, আগে যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচার এক্সট্রা মুখস্থ করলেই হবে, মেকটা জাস্ট, মেকের জায়গায় জাস্ট ভার্বটা চেঞ্জ হবে, মানে পজিটিভ ভার্বটা এখন হ্যাভ বসবে মেকের জায়গায়, সবটাই এক, সাবজেক্ট হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস বেস ফর্ম। এখন দেখেন ওই আগের কথাটাই, আই হ্যাভ হিম কুক, আমি তাকে দিয়ে রান্না করাই, হ্যাঁ, আমি তাকে দিয়ে আগের মেক ছিল, আই মেক হিম কুক, আমি তাকে দিয়ে রান্না করাই বা রান্না করতে তাকে বাধ্য করি, এরকম কথা। আগেরটাতে বাধ্যবাধকতা ছিল, কিন্তু এখানে বাধ্যবাধকতা নেই। বাধ্যকতাটা চাইলে ব্যবহার করতে পারবেন মেকের ক্ষেত্রে, কিন্তু বাধ্যকতাটা না ব্যবহার করলেও মেক থাকলে বোঝা যায় যে বাধ্যবাধকতা আছে। আর এখানে হ্যাভ থাকার কারণে বোঝা যাচ্ছে যে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আমি ভদ্রভাবেই করাইছি, টাকা দিয়ে করাইছি, বুঝিয়ে বাজিয়ে করাইছি, যেভাবেই করাই। ধরেন আমার ভাইকে দিয়ে আমি রান্না করাইছি, সে আম্মুর কাছে বিচার দিতে চাইতেছে, সেক্ষেত্রে এটা বলবে, কারণ সে চাইছিল না রান্না করতে। আর মনে করেন সে স্বেচ্ছায় রান্না করছে, আম্মুর কাছে খুশি হয়ে গিয়ে বলছে যে আম্মা ভাই আমাকে দিয়ে রান্না করেছে, আই হ্যাভ, সেক্ষেত্রে বলবে আই হ্যাভ, না না সরি, ভাইয়া আমাকে দিয়ে রান্না করেছে, হ্যাঁ, মাই ব্রাদার, বা যাই বলুক, মাই ব্রাদার হ্যাজ মি কুক, আমার ভাই আমাকে দিয়ে রান্না করায়, বা ফার্স্ট টেন্স হইলে হয়তো মাই ব্রাদার হ্যাড মি কুক। সো জাস্ট আমরা একটু চেঞ্জ করে বসাইতে পারতাম যে কে কাকে দিয়ে রান্না করেছে, এখানে এই সাবজেক্টটা বসবে, কাকে দিয়ে করাচ্ছে, যখন সে বলছে আমাকে দিয়ে, তখন সে বলবে মি। আমি যদি বলি আমাকে দিয়ে, আমি বলবো মি, এরকম আর কি। তাহলে করিম আমাকে দিয়ে রান্না করেছে, আমি সুন্দরভাবে রান্না করাইছে সে আমাকে, বলবো করিম করিয়েছিল আর কি, ফার্স্ট টেন্সে করিম হ্যাড মি কুক, করিম আমাকে দিয়ে রান্না করিয়েছিল, খুশি মনে বলতেছি, এখানে কোনো চাপ নাই। আর বিচার দিতে চাইতেছি বা এটা ছাপ করে দিয়ে করাইছে, কিছু বুঝাইতে চাইছি, হ্যাভ না বসে মেক বসবে, হ্যাড না বসে মেড বসবে, ফার্স্ট টেন্স হইলে মেড, আর প্রেজেন্ট টেন্স হইলে মেক মেক্স, এরকম বসবে, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। তাহলে দে উইল হ্যাভ মি কুক, আগের কথাটাই, তারা আমাকে দিয়ে রান্না করাবে, ওটা জোর করে রান্না করাবে না। এক্ষেত্রে বিচারের মতো হইতো যদি আমি এখানে মেক বলতাম, এখানে যেহেতু হ্যাভ বলছি, তারা আমাকে দিয়ে রান্না করাবে, তারা মানে আমি স্বাচ্ছন্দ্যেই বলতেছি কথাটা, বুঝতে পারছেন। এই স্ট্রাকচার আমরা ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস দেখি, আই হ্যাভ মাই কার ওয়াশড, দেখেন এবার ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে, আবার এখানে করিম রহিম জব্বার অবজেক্ট নাই, যেহেতু এখানে প্যাসিভ ভয়েসের মতো এটার কাজটা হয়েছে, আমি কি করছি অবজেক্টটাকেই সামনে নিয়ে আসছি। আমি যদি বলতাম আই হ্যাভ মাই ড্রাইভার ওয়াশ কার, তাহলে আমি আমার ড্রাইভারকে দিয়ে কারটি ওয়াশ করাই। এখানে ড্রাইভারের কথা আমি উল্লেখ করতে চাইতেছি না, প্যাসিভ স্ট্রাকচারে ব্যবহার করছি, এই জন্য আই হ্যাভ সরাসরি অবজেক্টটা নিয়ে আসছি, কোন কাজটা করাইছি, কোনটার কি কোনটিকে করাইছি, তখন আমি ওই অবজেক্টটাকে সামনে নিয়ে আসছি, আর তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তখন এটা প্যাসিভ স্ট্রাকচারে হয় নিয়মটা, ঠিক আছে। যেমন আমি টিচার স্টুডেন্টদেরকে দিয়ে হোমওয়ার্ক করিয়েছেন, তখন স্টুডেন্টের কথা উল্লেখ করলাম না, মনে করেন স্টুডেন্ট টিচার হোমওয়ার্ক করিয়েছেন, তখন হোমওয়ার্ক কাউকে না কাউকে দিয়ে তো করাবেনই, তাহলে দ্য টিচার করিয়েছিলেন, ফার্স্ট টেন্সে হইলে বলবো দ্য টিচার হ্যাড দ্য হোমওয়ার্ক ডান, এরকম আর কি। বা এসে, দ্য টিচার হ্যাড অ্যান এসে রিটেন, মানে একটা এসে রিটেন, একটা এসে লিখিয়েছিলেন, কাকে দিয়ে লিখেছিলেন এটা ম্যাটার না, কারণ এটা প্যাসিভের মতো স্ট্রাকচার হয়ে গেছে। সো এভাবে যদি অবজেক্ট সামনে চলে আসে, অবজেক্ট তো ঠিক আছে, কাউকে দিয়ে কোনো কিছু মেনশন করতে চাচ্ছেন, বাট ওটা হচ্ছে ওই রকম, যেমন আমি কুক কারি বললাম, হি হ্যাড মি কুক কারি, সে আমাকে দিয়ে কুক মানে কি করেছিল, কুক করিয়েছিল কিটা,
খারি খারি তরকারি রান্না করিয়েছিল। তো ওখান তরকারি কথাটা এখানে নিয়ে আসলাম, সেক্ষেত্রে এটা কুক না বলে কুকড বলতে হবে। এক্ষেত্রে কোন ব্যক্তিকে দিয়ে কে করাইছে সেটা কোন ব্যক্তিকে দিয়ে করাইছে সেটা কিন্তু ম্যাটার করবে না তখন। কি রান্না করাইছে সেটা ম্যাটার করবে তখন। কি ওয়াশ করাইছে সেটা ম্যাটার করবে তখন। কথা বুঝতে পারছেন? প্যাসিভের ক্ষেত্রে এরকমই হয়। আমার প্যাসিভের ভিডিওটা দেখলে মাথাটা মানে মাথা যদি কোনো এলোমেলো হয়ে যায় কোনো কারণে, সো ওটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর যারা বুঝেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বুঝেন না তারাও বুঝে ফেলবেন, একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। আই হ্যাড দ্য মেকানিক ফিক্স মাই কার, আমি মেকানিক দিয়ে আমার গাড়ি ঠিক করিয়েছিলাম। সো তখন পাস্ট টেন্সে হ্যাভের জায়গায় হ্যাড বসাইছি, সেম স্ট্রাকচারে সব কিছু বলতে পারবেন। ঠিক আছে, সো দেখে নেবেন। লেটের ক্ষেত্রে আমরা এরকম বসাইতে পারি, লেটের মতো লেটের কাজ করতে পারি যে সে তার বাবাকে সে তার বন্ধুকে গাড়ি নিতে দিয়েছিল বা গাড়ি দাঁড় নিতে দিয়েছিল, বা আমি বলতে পারি যে আমি তাকে খেতে দেই, আই লেট হিম ইট, মানে সে সে তার খাওয়ার অনুমতি নেই, কাজের সময় তাকে আমি খেতে দিই, এরকম একটা বিষয় বুঝাতে চাচ্ছি। তখন বলবো আই লেট হিম ইট, আমি তাকে খেতে দিই। আই লেট হিম পিজা, মানে আমি পিজা খাওয়ার নিয়ম নেই, তারপরে আমি তাকে অনুমতি দিচ্ছি যে পিজা খেয়ে ফেলো। আই লেট হিম ইট পিজা, সরি, আই লেট হিম ইট পিজা, আমি তাকে পিজা খেতে অনুমতি দিই। সো এই অনুমতি দেওয়ার ক্ষেত্রে লেটের ব্যবহার আছে। আবার করিমের বাবা করিমকে টিভি দেখতে দেন না, সেক্ষেত্রে ডাজন্ট লেট, মানে অনুমতি দেন না, এরকম আসবে। ডাজন্ট অ্যালাউ কথাটা আসে ওই ক্ষেত্রে, আমরা আরো স্ট্যান্ডার্ড ওয়েতেও বলতে পারি। সো আমরা এটা পরবর্তীতে দেখবো। তারপরও আমি বলছি এটার সঠিক সুন্দর ব্যবহার হচ্ছে এখানে, লেট মি এক্সপ্লেইন, আমাকে এক্সপ্লেন করতে দাও সিচুয়েশন, মানে পরিস্থিতিটি। তো এখন বিষয়টা হচ্ছে যে লেট মি এক্সপ্লেন, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি ইট, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। সো এই যে বিষয়টা, লেটের ব্যবহারটা এখানে বেশি হয়, এই স্ট্রাকচারে বেশি হয়, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভে এগুলো খুব কম হয়। ঠিক আছে, তবে আমি বলবো যে সবাই মেক আর হ্যাভ এর ব্যবহারটা ভালো করে শিখে রাখবেন। লেটের ব্যবহারটা বদলে আপনি এলাও দিয়ে কাজটা চালিয়ে দিবেন, 7 নম্বরটা। সো আসেন এবার আমরা পরেরটাতে যাই, পরে আমরা বলতেছি গেটের ব্যবহারও সেমই মতো, কাউকে দিয়ে কোনো কিছু করতে রাজি করানো, সেক্ষেত্রে আমরা ওই গেটটা ব্যবহার করতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে বেস ফর্মের আগে টু বসাতে হবে। এক্ষেত্রে আমরা ন্যাচারালি বলতে পারবো এরকম, যেমন শি গট হার ব্রাদার টু ক্লিন দ্য রুম, সে তার ভাইকে দিয়ে রুমটি পরিষ্কার করিয়েছিল। ব্রাদার টু ক্লিন দ্য রুম, এক্ষেত্রে ব্রাদার বলে টু বলতে হবে। এখানে কিন্তু টুর ব্যবহারটা স্ট্রাকচারটা আসছে অতিরিক্ত, আগের স্ট্রাকচারের মতো না। এই যে গট হিম টু হেল্প মি, এক্ষেত্রে টু হেল্প অটো আসছে, এক্ষেত্রে আর ঝামেলা নাই। সো এটা অটো হয়ে গেছে, এই স্ট্রাকচারটা ঠিক আছে। সো এবার আসেন, এটা ন্যাচারালি, তো আপনি চাইলে গেট দিয়েও বলতে পারেন, হেল্প দিয়েও বলতে পারেন। একটা শিখলেই হবে। তারপর আমরা শিখে রাখলাম, জেনে রাখলাম যে এটাও ওই স্ট্রাকচারে বসতে পারে, পজিটিভের মতো কাজ করতে পারে। হেল্পের ক্ষেত্রে আপনার ন্যাচারালি একটা সেন্টেন্স বলতে পারবেন, তারপর আমি একটু বলে নিচ্ছি যে দেখেন, হেল্পের পরে আমরা ওই আগের স্ট্রাকচারে যেখানে মেক ছিল এখানে হেল্প বসাইলাম, সেন্সের জন্য হেল্প ইডি লাগছে, আর কিছু না। এরপরে কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, সে আমাকে দিয়ে অ্যাসাইনমেন্টটি শেষ করিয়েছিল, শেষ করতে সাহায্য করিয়েছিল। সো এই যে বিষয়, সাহায্য করেছিল, এই যে বিষয়টা। এবার আসি, দে হেল্পড দ্য চিলড্রেন টু ক্রস দ্য রোড। এখানে দেখেন টু একটা আমরা এক্সট্রা যুক্ত করেছি, টু বসিয়েও ইচ্ছা করলে পারা যায়, টু ছাড়াও পারা যায়। টু বসাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে, টু বসাইলে ওই পজিটিভ ভার্বের মতোই মানে ওঠো কাজ করে, সেক্ষেত্রে আপনার পজিটিভ ভার্ব চিনে এটা টু বসাইতে হয় না। দে হেল্প দ্য চিলড্রেন, তারা চিলড্রেনদেরকে সাহায্য করেছিল। অর্থটা দিয়ে দেখেন, এটা এটা পজিটিভ ভার্ব না জেনেও আপনি বুঝতে পারতেছেন অর্থটা। তারা চিলড্রেনদেরকে সাহায্য করেছিল কি করতে, ক্রস করতে রুটটি, রুট ক্রস করতে তারা সাহায্য করেছিল বাচ্চাদেরকে। সো এই যে বিষয়টা, এটা অটো হয়ে যাচ্ছে। সো হেল্প এর ক্ষেত্রে টু ভার্বের আগে টু বসাইলে এমনিতেই এটা ন্যাচারালি হয়ে যায়। তবে এটা পজিটিভ সেন্টেন্স, পজিটিভ ভার্বের ব্যবহার এই সেন্টেন্সে হয়েছে, অলরেডি পজিটিভ ভার্বের ব্যবহার হয়েছে এই সেন্টেন্সের মধ্যে, এটা তো হয়েছেই, অটো হয়েছে। এবার দেখেন ফোর্স দিয়েও চাইলে আপনার স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, করতে হবে, সেক্ষেত্রে জোরাজুরি ব্যাপার আছে, জোর করে এসে অফিসার ফোর্স দ্য সাসপেক্ট, সন্দেহভাজনকে অফিসার জোর করেছিলেন টু কনফেস, টু স্বীকার করতে। ওটাও কিন্তু সেন্টেন্সটা অর্থ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি পজিটিভ ভার্ব এটা বললেও ওকে ফাইন, না বললেও আপনি না জেনেও কিন্তু এই স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। তবে একটা ফোর্স একটা পজিটিভ ভার্বের মতো কাজ করে, পজিটিভ ভার্ব। এবার আসেন এলাও, এলাওটা ওই যে লেটের বদলে আপনি ইউজ করতে পারবেন। দে এলাও দ্য স্টুডেন্ট, তারা স্টুডেন্টদেরকে এলাও করেছিল টু ইউজ ক্যালকুলেটর ব্যবহার করতে। সো ন্যাচারালি ও সেন্টেন্সটা হয়ে যায়, জাস্ট আপনি মাথায় রাখবেন এলাও তো অনুমতি দেওয়া। সো লেটের বদলে অনুমতির ক্ষেত্রে আপনি এলাও ব্যবহার করতে পারেন, এগুলো ফর্মাল ল্যাঙ্গুয়েজে এটা খুবই ব্যবহার হয় এবং আইএলসে রিডিং ফিডিং এ অনেক পাবেন।
ওকে, সো এই স্ট্রাকচারগুলো ব্যবহার করবেন। কজের ব্যবহারও দেখবেন, সো সেম স্ট্রাকচারে সেমভাবে হয়। ইনকারেজের ব্যবহারটাও আপনারা দেখবেন। আমি যদি একবার বলি যে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে উনি ইনকারেজকে উৎসাহিত করা, যে টিচার স্টুডেন্টদেরকে উৎসাহিত করেছিলেন কিছু একটা করতে, পার্টিসিপেট করতে এবং কম্পিটিশনে। সো এই যে বিষয়টা, সো আপনি ইনকারেজের একটা স্ক্রিনশট নিয়ে একটু আয়ত্ত করে নেবেন। এরপরে দেখেন কজেরটাও দেখেন, স্ক্রিনশট দেন, তারপর শেষ। আমি 7 নম্বরে যাব। এটা অ্যালাউডটাকে খুব কাজে লাগাবেন, আশা করছি পারবেন। এরপরে আসেন ফোর্সটাকে চাইলে কাজে লাগাতে পারেন। এরপরে আমরা এটা দেখব, এখানে কি আছে, হেল্পের ব্যবহারটা ভালো করে দেখতে পারেন। দুইটা স্ট্রাকচার 2 নিয়মে দেয়া আছে, চাইলে দেখতে পারেন। এই যে এরপরে দেখেন এটা কিন্তু হেল্প করার জন্য, কাউকে অ্যাসিস্ট করার জন্য, অ্যাসিস্ট সামওয়ান টু ডুইং সামথিং। এরপরে আসেন আমরা যদি গেটের ব্যবহারটা দেখি, একটু স্ক্রিনশট নেন, তারপর এটাকে ব্যবহার করবেন এভাবে। এরপরে আসেন আমরা যদি লেটের ব্যবহারটা দেখতে চাই, চাইলে দেখতে পারেন, এটাও ভালো আছে। এই স্ট্রাকচারটা আমার কাছে ভিআইপি লাগে, এই জন্য আমি লাল করে রাখছি। এরপরে আসেন আমরা যদি এই হ্যাভের ব্যবহারটা দেখি, হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, এই স্ট্রাকচারটা দেখতে পারি, এখানে স্পেশালি আছে এই হ্যাভের, একটু স্ক্রিনশট দিয়ে দেন। তারপর দেখবেন আপনাদের এই সমস্ত কথাবার্তা জানার পরে আপনি মানে যত বেশি স্ট্রাকচার জানবেন, আপনি তত বেশি সেন্টেন্সের অর্থ দিতে পারবেন এবং স্পিকিংয়ে কথা বলতে পারবেন। বুঝতে পারছেন? সো আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। মেকের একটা স্ক্রিনশট দিতে পারেন। সো এগুলো ব্যবহার করবেন, এগুলো স্ট্রাকচারগুলোকে ইউজ করবেন, আপনাদের কথাবার্তার মধ্যে কাজে লাগাবেন। তাহলে দেখবেন আপনি কি আর মানে সব জায়গায় ব্যবহার করতে পারছেন। এগুলো আপনার অনেক উপকারে আসবে। সো আশা করব আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন ক্লাসটি ভালো লাগলো কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা। যদি ক্লিয়ার না হয় প্রয়োজনে আরেকটা ভিডিও দেব। এর আগেও আমার একটা ভিডিও আছে এই বিষয়ে, তবে ওইটা একটু ছিল, ঝাপসা ছিল। সো আমি আবারও ভিডিওটা শেয়ার করলাম অন্য ওয়েতে, একটু বিস্তারিত। যদি প্রয়োজন হয় আরও ভিডিও দেব, আপনারা জাস্ট আমাকে নক করে জানাবেন কোন কোন প্যাটার্ন জানতে চান বা আরও কি চান কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।